এক ভিডিওতে একটি কোর্স। এই কোর্সের মধ্যে আমরা দেখব এই রাউটিং মেশিনের মধ্যে কি কি আছে, প্রত্যেকটা অংশ আলাদা করে একেবারে পার্ট বাই পার্ট কোনটা নষ্ট হলে কিভাবে রিপেয়ার করবেন এবং কোন কোন জিনিসগুলোর দামটি কেমন হতে পারে আনুমানিক সব কিছুই শেয়ার করেছি আজকের এক ভিডিওতে। আপনি যদি এই ভিডিওটা টু জেড দেখেন, এই ধরনের রাউটার মেশিন রিপেয়ার করার জন্য আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না। একেবারে এখানে টু জেড রাউটার মেশিনের অ্যাডভান্স মেশিন, এটা সাইতে অ্যাডভান্স আপাতত নাই বর্তমানে, আর অন্যগুলো আর একটু সহজ আছে। এটা টু জেড আলোচনা করেছি, কোনো অংশ বাদ রাখি নাই। এটা রিপেয়ার করতে জানলে, শিখতে জানলে আর অন্য কোনো রাউটার মেশিন রিপেয়ার করা আপনার কাছে একেবারে ব্যাপার হবে না ইনশাআল্লাহ। তো এই মেশিনটা টু জেড আমরা রিপেয়ার করবো আপনাদেরকে সাথে নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। এই ধরনের মেশিন রিপেয়ারের জন্য আপনি কারো কাছে আর যাওয়া লাগবে না আশা করি ইনশাআল্লাহ। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতেছেন, একেবারে যত ধরনের ফ্যান মোটর আছে, একেবারে 3 ফেজ স্মার্টফোন সাবমার্সিবল থেকে শুরু করে একেবারে ফ্যান, এসিডিসি ফ্যান থেকে শুরু করে ইজিবিকে চার্জার, মোটর, কন্ট্রোলার, ব্যাটারি বা ডিজিটাল স্কেল বা কিচেনে ব্যবহৃত ওভেন, কুকার জাতীয় যা আইটেম আছে, এসি, ফ্রিজ, আইপিএস সার্কিট বা এই ধরনের পাওয়ার টুলস রিপেয়ারের কাজ অথবা অন্যান্য কাজগুলো চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন অথবা আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে ধারণাও নিতে পারেন ইনশাল্লাহ। তো আমাদের কাছে এরকম অনেক মেশিনে আছে। তো এর মধ্যে আজকে রাউটার মেশিনের ভিডিওটা বানাবো, আপনাদেরকে দেখাবো যে এই ধরনের মেশিনের ভিতরে কি কি আছে, একেবারে টু জেড আলোচনা করব, যাতে এই ধরনের মেশিন সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন না থাকে ইনশাল্লাহ। তো যাদের এই কাজগুলোর বেসিক ধারণা আছে তারা অবশ্যই কাজগুলো পারবেন। তো সর্বপ্রথম আমরা কার্বনগুলো খুলে নিয়েছি এবং এই কানেকশানগুলো খুলে নিতে হবে। আমি কোনটার পর কোনটা খুলছি এগুলো স্টেপগুলো খেয়াল রাখতে হবে। তো দেখুন, এটা আমরা খোলার পর, কানেকশানগুলো খোলার পর এখান থেকে উপরের লকটা খুলে উপরের অংশটা খুলে নেব। তো নেওয়ার পর এখানে কেবল কানেকশানগুলো খুলতে হবে অবশ্যই। তো এখানে সুইচের লাইন কীভাবে ছিল সবটাই আমরা শেয়ার করব কানেকশান করার সময়, শেষের দিকে দেখব। তো এখানে এটা হলো বাড়ানো কমানোর জন্য। এই রাউটার মেশিনটা 8000 আরপিএম থেকে 23000 আরপিএম পর্যন্ত হয়। এই রেগুলেটরটার মাধ্যমে এটা বাড়ানো কমানো হয়। তো এটা খোলার পর এখন মেইন আর কয়েলটা বাকি আছে। তো এটা কীভাবে খুলতে হয় সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো এই নিচের অংশটা কালোটা যেটা দেখছেন, এটাও কিন্তু নষ্ট হয়ে গেলে 200 টাকার মধ্যে এগুলো চেঞ্জ করা যায়। এখন আমরা মেইন বডিটা খুলবো, খোলার পর ফিল কয়েলের অংশটা আলাদা করে নেব। দেখুন এখানে ফিল কয়েলের অংশটা আলাদা আছে, এটা আমরা রাখলাম এবং এখানে যেই স্প্রিং আছে এখানে একটা, যেটা নিচের দিকে চাপ দিলে অটোমেটিক্যালি উপরের দিকে ওঠে। এখানে লক সহ এগুলো আমরা খুলে নেব। আর কোনটা কিভাবে খুলতে হয় স্টেপ বাই স্টেপ আপনারা দেখতেছেন ইনশাল্লাহ। এই পাইপটা এখান থেকে খুলতে হবে। তো এখানে একটা লক থাকে মুখের মধ্যে, সেটাও খুললাম। এখন আমরা রাউটার হাতল ধরে উপরের দিকে টানলে কিন্তু বের হয়ে আসবে। তো এখানে একটা লক আছে, এই লকটা খুলতে হবে। খোলার পর এই নাটটা আমরা খুলতে পারবো। এগুলো কিন্তু অনেক সময় ফ্যাস নষ্ট হয়ে যায়, এগুলো চেঞ্জ করা লাগে। এইভাবে খুললেই আপনি এটা বাকি অংশটা আপনার হাতের কাছে পাবেন। তো দেখুন এই পাইপটা নিচে ছিল, এটা সোজা সোজা। তো এটা যেখানে এই রডটা ফিটিং করতে হবে তার নিচে এই পাইপটা দিতে হবে। তো এখানে যেই হাত তলার অংশটা কালো প্লাস্টিকটা, এটা কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় 50 থেকে 150 টাকার মধ্যে। তো এখন আমরা পাইপগুলো চেঞ্জ করতে হবে। পাইপগুলো চেঞ্জ করার আগে এখানে লকটা খুলে নিতে হবে, বা উপর দিক দিয়ে বাড়ি দিলেও খোলা যায়, নিচের দিক দিয়ে খোলা যায়, উপর দিয়ে দিলেও এই লকগুলো খোলা যায়, দুইভাবে খোলা যায়, সেটা দেখলেন। তো এখন আমরা পাইপটা খুলবো। এই পাইপগুলো কিন্তু অনেক সময় বাঁকা হয়ে, চ্যাপ্টা হয়ে, জাম হয়ে যায়, নিচের দিকে চাপ দিলে রাউটার মেশিন নামে না। এই ক্ষেত্রে পাইপগুলো খোলার জন্য সাইডে লক এলেঙ্কি নাট দেওয়া আছে, এগুলো আমরা খুলে নিব। খোলার পর পাইপগুলো খুলবো। তো এটা অনেক সময় দেখা যাচ্ছে যে নাটগুলো খোলার পর জাম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটু হালকা করে হিট দিব। হিট দেওয়ার পর উপর থেকে আঘাত করলে কিন্তু এটা খুলে যাবে অনায়াসে। তো এই পাইপগুলো আসলে 200-250 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। এগুলো লাগিয়ে 500-700 টাকা বিল দেওয়া হয়, কোনো সমস্যা ছাড়াই। তো এই পাইপগুলো দুইটা সচরাচর নষ্ট হয়, এগুলো একটা নষ্ট হওয়ার জিনিস। এখানে যদি বেয়ারিং নষ্ট হয়ে যায় তাহলে আর্মেচারটা কীভাবে খুলবেন? আর্মেচার খোলার জন্য সর্বপ্রথম আমরা উপর অংশটা খুলে নেব, যেটা দিয়ে আমরা বিটটা লাগিয়ে রাখি বা শল যেটাকে বলা হয়। তো এই দুইটা অংশ আলাদা, এগুলো কিন্তু নষ্ট হলে আলাদা কিনতে পাওয়া যায়। তো এখানে বেয়ারিংয়ের জন্য একটা লক লাগানো আছে, দেখুন এটা ফ্যান্স সিস্টেম, এটা খুলতে হবে যদি আপনি বেয়ারিংটা বা আর্মেচারটা খুলতে চান। তো এখানে কিন্তু দুইটাই সেম পেস, সেক্ষেত্রে আমরা দুইটাই ফ্যান্স খুলে দেব। খোলার পর যে আমরা আর্মেচারের উপরে কাভারটা থাকে সেটা খুললাম। এখানে কিন্তু উপরে সেন্সিটিভ, এই ফ্যান্সটা অনেক সেন্সিটিভ,
এখানে লোহার যাতে বাড়ি না লাগে এই জন্য আমরা কাঠ বা ভিতরের অংশ বাড়ি দিয়ে খুলবো। তো আর্মেচারটা খোলার পর আমরা এখন বেয়ারিং খোলার জন্য আরেকটা কাপড় আছে, দেখুন এই বড় স্যাপটা ওয়াশারটা খুলে নেওয়ার পর আমরা বেয়ারিংটা খোলার জন্য এই দিক দিয়ে আঘাত করলে বেয়ারিংটা অনায়াসে খুলে যাবে। তো আমরা কিন্তু একেবারে A to Z সব কিছুই দেখবো ইনশাল্লাহ, একেবারে কোনো কিছু বাকি রাখবো না। তো এখন আমরা হাতলগুলো খুলে নেব। হাতলগুলো খোলার পর হাতলের ভিতরে কি আছে দেখুন, এখানে একটা জাস্ট সুইচ, ডাবল ফুল সুইচ, মানে ফেজ নিউট্রাল ঢুকবে এবং আরেক দিক দিয়ে ফেজ নিউট্রাল বাইর হবে। আর ক্যাপাসিটারটা হলো পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার, এটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। তো আমরা হাতল খোলার জন্য দুইটা বড় বড় স্ক্রু আছে, এটা খোলার পর আমরা হাতলটা খুলে হাতে নিয়ে নিলাম। অপর সাইডেটাও সেম। তো এখন আমরা এই হাতলটাও খুলে নিলাম। খোলার পর আমরা এখানে আর বাকি কিছু রাখবো না, এখন শুধু আর্মেচারটা খুলে নেব, এই স্প্রিংটাও খুলে নেব। আর্মেচার খোলার আগে অবশ্যই যে কার্বনের জন্য স্প্রিংয়ের মতোই লকগুলো লাগানো থাকে এগুলো অবশ্যই খুলে নিতে হবে, কানেক্টরগুলো আর কি। তো এখানে বড় বড় দুটো স্ক্রু আছে, স্ক্রুটা খোলার পর আমরা অনায়াসেই আর্মেচারটা খুলতে পারবো। আর্মেচারটা নষ্ট হলে কিন্তু 1000-1500 টাকার মধ্যে কয়েল বাদাই করে দিতে পারেন, যদি এটার দাম প্রায় 2000 টাকার আশেপাশে। এই আর্মেচারটাও যদি নষ্ট হয়, আর্মেচারটার দামও প্রায় 2100 থেকে 3500 টাকা পর্যন্ত আছে। তো এখানে আমরা এই নাটটা খোলার পর আমরা এটা আলতো করে বাড়ি দিয়ে খুলবো। অবশ্যই নাটটা আগে খুলে নিতে হবে, এটার উপরে যে নাটটা ছিল। তো এটা কার্বনের অংশ, এই হোল্ডারগুলো নষ্ট হয় অনেক সময়। তো এখন আমাদের খোলা শেষ। খোলার পর এখন আমরা হালকা রং দিয়েছি, এটা 6005 নাম্বার বেয়ারিংটা লাগিয়ে দিলাম। বেয়ারিং লাগানোর পর বেয়ারিংয়ের উপরে যে লকটা আছে এটা লাগাবো। আসলে ভিডিওটা প্রায় অনেক লম্বা হয়ে গেছে, তারপরে যতটুকু মেন অংশ সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই আর্মেচারটা নষ্ট হয় কীভাবে দেখুন, অনেক সময় দেখা গেছে যে আর্মেচারের এই জায়গায় কার্বনের জায়গায় প্রচুর পরিমাণে আগুন ছুটবে। এটা প্রচুর পরিমাণে আগুন ছুটলে কার্বন ভালো থাকলে আর্মেচার বাদ। যদি এখানে ফিজিক্যাল কোনো সমস্যা হয়, যেমন এগুলো পুড়ে গেছে বা এগুলা কালো হয়ে গেছে, এরকম যদি দেখা যায় তাহলে তো বুঝলেন আর্মেচার বাদ। আর অনেক ক্ষেত্রে দেখা যাবে আগুন ছুটে প্রচুর পরিমাণে এবং ফিল কয়েলটা ভালো আছে, কার্বন ভালো আছে, তারপর আগুন ছুটে কিন্তু আর্মেচার ফ্রেশ, তাহলেও আর্মেচার বাদ। আর্মেচারের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্মেচার ফ্রেশ দেখা যায়, তারপর আর্মেচার শর্ট হয়ে যায়, এক্ষেত্রে আর্মেচার বাদ দিয়ে আপনার অন্য আর্মেচার লাগাতে হবে অবশ্যই। আর আর্মেচারের কয়েল কীভাবে বাদাই করতে হয় সেটাও দেখবো, আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ দেখে নেবেন। তো আমরা বেয়ারিংয়ের উপর লকটা লাগিয়ে দিলাম। এখন আমরা শোয়াল বা বিট লাগানোর জায়গাগুলোকে নাটটা সহ আটকে দিলাম। এখানের কাজ আপাতত আমাদের শেষ। এই পাইপগুলো চেঞ্জ করার সময় আপনারা কীভাবে চেঞ্জ করবেন সেটা খোলার সময় দেখলেন। এখন লাগানোর সময় দেখুন যে সাইডে এই দেখুন এখানে লকের জায়গা আছে, এই বড় পাইপটা দিতে হবে, যে দিক দিয়ে ডাবল গাঁট আছে এই সাইডে বড় পাইপটা দিতে হবে। আর অবশ্যই খোলার সময় খেয়াল রাখতে হবে কোনটা কোন দিক থেকে খুলছেন। তো এখন আমরা এলেঙ্কি দিয়ে ভালোভাবে নাটটা টাইট দিয়ে দিব। তো এটা লাগানো শেষ। ঠিক সেমভাবে আমরা অপর পাশের পাইপটাও লাগাবো। এই পাইপগুলো কিন্তু সচরাচর নষ্ট হয়ে যায় অনেক দিন ব্যবহার করার ফলে, পাইপগুলোর উপরের নিকেলটা উঠে গেলে এটা চেঞ্জ করতে হবে। তো পাইপগুলো চেঞ্জ করার দাম আমি আগেও বলছি। তো এখানে আমরা আবার হাতলগুলো লাগিয়ে দিব, কোন হাতলটা কোন দিক দিয়ে ছিল সেটাও খেয়াল রাখতে হবে। তো হাতলগুলো দেখুন এটা সুইচের হাতল, আমরা এখান দিয়ে লাগাচ্ছি। দেখুন লাগানোর পর বড় বড় দুইটা স্ক্রু আছে, এগুলো দিয়ে কিন্তু এটা লাগাতে হবে। তো অপর পাশেটাও সেমভাবে লাগাতে হবে দুইটা স্ক্রুপের মাধ্যমে। আর এই ধরনের A to Z ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল অনেকগুলো আছে, পাওয়ার টুলসের প্রায় সবগুলো টুলসের ভিডিওই আছে ইনশাল্লাহ। ডিল থেকে হ্যামার ডিল, ডেমোলেশন হ্যামার, গ্রাইন্ডার মেশিন, জগ হ্যামার, এমনিতে সার্কুলার সহ থেকে শুরু করে প্লানার সব কিছুই সিনচো। তো দেখুন এখানে এটা জাস্ট ডাবল ফুল সুইচ, আমি আগেও বলছি। এই গ্রে কালার তারগুলো দিয়ে দুটো ফেজ নিউট্রাল ঢুকবে এবং নীলটা দিয়ে ফেজ নিউট্রাল বের হয়ে যাবে যখন আপনি সুইচ চালু করবেন আর বন্ধ করবেন, এটার মধ্যেই বন্ধ এবং চালু হবে। তো সুইচের মধ্যে এখানে বেশি কিছু নেই, জাস্ট একটা সুইচ, দুইটা ফেজ নিউট্রাল ঢুকবে আবার দুইটা বাইর হবে। তো এখানে আমরা হাতলটা লাগিয়ে দিব।
লাগানোর পর আমরা বাকি অংশটা দেখবো ইনশাল্লাহ একেবারে খুব সহজভাবে। এত তাড়াতাড়ি দেখাচ্ছি, তারপরেও কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর অনেকবার এত লম্বা ভিডিও দেখতে চায় না। তো এখানে আমরা এই সকেটগুলো লাগাতে হবে। সকেটগুলো লাগানোর জন্য আমরা দিকটা অবশ্যই ঠিক রেখে, এই দেখুন এটা সোজাসুজিভাবে বসবে। বসার পর এই উপরে যে স্ক্রুগুলো আছে এটা অবশ্যই টাইট দিতে হবে। আবার খোলার আগে অবশ্যই এগুলোকে লুজ দিয়ে নিতে হবে। এগুলো লুজ না দিয়ে বাইরে দিলে কিন্তু সকেটগুলো ভেঙে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের সকেটগুলো লাগানো শেষ। এখন আমরা ফিল কয়েল কিন্তু এখানে লাগিয়ে দিবে। আর ফিল কয়েলগুলো কীভাবে বাদাই করতে হয় আমাদের চ্যানেলে এরকম অনেক পাওয়ার টুলসের ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন। সার্কুলার স্তর থেকে শুরু করে আমরা একেবারে বড় বড় মেশিন আর ড্রিল থেকে শুরু করে গ্রাইন্ডারের কয়েল বাদাই করেও আপনাদেরকে দেখিয়েছি একেবারে খুব সহজভাবে। এগুলো কিন্তু পাওয়ার টুলসের সবগুলোর কয়েল বাদাই করার সিস্টেম একই। তো এখন আমরা একটি অংশ সেট করলাম। সেট করার পর এখন আমরা এই হাতল সহ আর্মেচার এখানে রাখবো। রাখার পর এখানে একটা লক লাগাতে হবে। দেখুন এই লকটা লাগানোর পর আসলে কিছু কিছু মেশিন আছে এখানে এই লকটা থাকে না, এটার মধ্যে এই লকটা আছে। দেখুন এখানে পাইপের মাথায় একটা লক লাগাতে হলো, আর এখানে দেখুন এই পাইপটা দিতে হবে এই যে এই রডটা যেই জায়গায় বসবে তার নিচে। হ্যাঁ, তো এটা নিচে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটা আগে এখানে দেওয়া হয় নাই, এই জন্য একটু নিচের দিকে চলে গেছে, এটা দিয়ে নেবেন অবশ্যই। তো এখানে লকটা লাগানোর জন্য লাগিয়ে দিলাম, এটা যাতে তার নিচের দিকে চলে না যায়। তো এই ক্ষেত্রে আমরা স্প্রিংটা সহ আগে স্প্রিংটা লাগাতে হবে এবং উপরে স্প্রিংয়ের ক্যাপ খুব সুন্দরভাবে লাগিয়ে এখানে উপরে লকটা লাগাতে হবে যাতে এটা আর উঠে না যায়। তো আমাদের মেন অংশটা লাগানো শেষ। এখন আমরা স্প্রিংটা এদিক দিয়ে বাম দিকে একটা ডান দিকে একটা দুটো স্প্রিং আছে এবং বেয়ারিংয়ের কাভারটা লাগিয়ে দিতে হবে। তো এটা আমরা উপরের বেয়ারিংটা খুললাম না, একেবারে সিম্পল ওয়ে এটা খোলার। আগের ভিডিওগুলোতে দেখবেন ইনশাল্লাহ পাওয়ার টুলসের সব ধরনের ভিডিও আছে আমাদের, যেগুলো সবচেয়ে সচরাচর ব্যবহার হয়। তো স্ক্রুপগুলো লাগানোর মাধ্যমে মোট 4টি স্ক্রুপ ছিল, 4টা লাগিয়ে আমরা বডিটা টাইট করে দেব। সেই ক্ষেত্রে কোনাকুনিভাবে আপনি অবশ্যই স্ক্রুপগুলো লাগাবেন। তো আমরা এখন কানেকশনটি কিভাবে করব দেখুন, এটা হলো মেইন লাইন। মেইন লাইনের ক্ষেত্রে কানেকশন করতে হলে এই আগে আমরা সর্বপ্রথমে সোজাসুজি যেই আমাদের কানেক্টরটা থাকে কানেক্টরটা লাগাতে হবে। দেখুন কানেক্টরের মধ্যে মোট 4টা লাইন আছে। গ্রে কালার দিয়ে মেইন লাইনগুলো ঢুকবে এবং নীল তার দিয়ে লাইনগুলো বের হবে, অথবা নীল তার দিয়ে ঢুকে গ্রে কালার দিয়ে বের করলেও কোনো সমস্যা নাই। তো যেভাবে ছিল আমরা সেভাবে দিব, এটা আমরা একটা নড়াচড়া করব না, যেহেতু ইনপুট ঢুকছে গ্রে কালার দিয়ে এবং নীলটা দিয়ে সুইচের লাইন দুইটা ফেজ নিউট্রাল বের হবে। তো যেহেতু আমাদের নীলটার মধ্যে আউটপুটের ক্যাপাসিটার আছে, এই জন্য আমরা নীলটা দিয়ে আউটপুট করব। দেখুন এটা একটা রেগুলেটর, এটা হলো ফেজ নিউট্রাল, এটা রেগুলেটরে ঢুকবে এবং ফেজ আউটপুট হবে এই হলুদরা দিয়ে। তো সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। তো এখানে আমরা যদি আবার বিষয়টা ক্লিয়ার করে দেখাই, দেখুন এটার মধ্যে ফেজ নিউট্রাল আছে, এই তারটা আমরা জোড়া দিয়ে নিয়েছি, এটা নিউট্রাল ধরবো এবং এই যে রেগুলেটরের নিউট্রাল এবং এই রাউটারের নিউট্রাল একত্র করে আমরা ডাইরেক্ট মেইন লাইনের সুইচের কানেকশানে দিয়ে দিব, যাতে মেইন নিউট্রালটা পেয়ে যায় খুব সহজভাবে। এবং এই লালটা হলো ফেজ ঢুকছে এই যে রেগুলেটরের ভিতরে, খুব সহজভাবে ওয়ারিংগুলো দেখবেন ইনশাল্লাহ। তো ফেজ ঢুকার পর দেখুন এই নিউট্রাল ঢুকছে, এই রাউটারের নিউট্রাল এবং রেগুলেটরের নিউট্রাল, এবং এই ফেজ ঢুকছে রেগুলেটরের মধ্যে লালটা দিয়ে এবং এই হলুদটা দিয়ে ফেজ আউটপুট হয়ে আবার রাউটারে যাবে। তো এই রেগুলেটরটার দুটা কাজ, 1 নম্বর কাজ হলো এটা আরপিএম বাড়ানো কমানো, 2 নম্বর কাজ হলো এটা সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে চালু করেন, আস্তে করে চালু করে। মনে করেন একবারে যদি চালু করে তাহলে এই রাউটারটা ঝাঁকানি মারে, এই ক্ষেত্রে আস্তে করে চালু করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয়।
তো এই রেগুলেটর সুইচটা দুইটা কাজ, একটা হলো বাড়ানো কমানো আর একটা হলো আস্তে করে চালু করা স্মুথভাবে। যেমনি করে ফ্যান সুইচ চাপ দিলে ফ্যান আস্তে আস্তে ঘোরা শুরু করে আস্তে স্পিড বাড়ে, ঠিক সেমভাবে আটকা ঘোরা শুরু করলে কিন্তু এটা ঝাঁকানি মারবে। এর জন্য আমরা হঠাৎ করে যাতে ঘুরতে না পারে এই সুইচটা ব্যবহার করতেই হবে। তো সুইচের কানেকশনটা কীভাবে দিলাম, খুবই সিম্পলভাবে দিচ্ছি। এটা যদি আপনার বুঝতে সমস্যা হয় কাইন্ডলি আবার দেখে নেবেন। তো আমরা কিন্তু কাজ করতে করতে প্রায় শেষের দিকে আসছি, এবং আসার পর আরও কয়েকটা কাজ আছে মেন। তো সেক্ষেত্রে আগে আমরা কার্বনগুলো লাগিয়ে আরও দুইটা সেটিং আছে, সেটিংগুলো অবশ্যই বুঝে এবং বুঝে নিতে হবে। তো যারা এই ধরনের কাজগুলো শিখবেন, এগুলো আপনাদের জন্য এরকম প্রত্যেকটা পাওয়ার টুলস থেকে একটা একটা করে মেশিন রাখা আছে আপনাদেরকে শেখানোর জন্য, শুধু আপনাদের জন্য খুব সহজভাবে যাতে শিখতে পারেন। তো উপরে আপনার ঢাকনাটা লাগিয়ে দেবো। এটা অনেক ক্ষেত্রে কারেন্টের আঘাত খেয়ে এটা ভেঙে যায়, এই ক্ষেত্রে এগুলো কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়। তো দেখুন এই যে একটা স্কেল, এটা কিন্তু এখানে থাকে। তো এখানে একটা সমস্যা আছে, দেখুন এটা দিলে যখন আমরা ভলিউমটা ঘুরাবো তখন কিন্তু এটা উপর দিকে ওঠানামা করার জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। কিন্তু দেখুন আমরা ভলিউমটা ঘুরাচ্ছি কিন্তু এই স্কেলটা ওঠানামা করতেছে না, তার মানে এটা সমস্যা, সেটা আমরা সমাধান করব। এটা কেন ব্যবহার করা হয় সেটাও দেখব। তো যেহেতু ভলিউমটা একটু নিচের দিকে আছে, এই জন্য আমাদের ফিনিয়ামটাতে পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 10 নাম্বার হিটপ্রুফ এই ফাইবারগুলো ডাবল করে কেটে, এরকম ফাইবারগুলো যেগুলোতে মোটর রিওয়াইন্ডিং করে আমরা সাধারণত ডিসি মোটরগুলো, তো সেক্ষেত্রে আমরা একটু যোগান দিয়ে দিব তলে, দেওয়ার কারণে আমাদের এই যে ফিনিয়ামটা এটা উপরের দিকে থাকবে, একটু উপরের দিকে থাকলে এটা ফিনিয়ামটাতে ভালোভাবে কানেকশন পাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা দিলাম। এগুলো কিন্তু মডিফাই জিনিস, যারা এই কাজগুলো করেন বা জানেন, অবশ্যই যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা অবশ্যই জানেন প্রত্যেকটা কাজে মডিফাই করে করতে হয়। যারা স্যানিটারি মিস্ত্রি আছে বা ইলেকট্রিক মিস্ত্রি তারা অবশ্যই জানেন। দেখুন এখন কিন্তু এটা কাজ করতেছে, সেই ক্ষেত্রে আমরা উপরের কাভারগুলো লাগিয়ে দিব খুব সহজভাবে, যাতে এটা A to Z কাজ করে। তো দেখুন এটা কিন্তু অনায়াসে হয়ে গেল, এটা ওঠানামা করতেছে। এবার আমাদের কাজটা সম্পাদন হলো। আসলে এটা ব্যবহার করা হয় কেন, এটা ব্যবহার করা হয়, মনে করেন এই রাউটার মেশিন দিয়ে যখন আপনি কার্ডে ডিজাইন করবেন, নির্দিষ্ট পরিমাণে একটা ছাপ দেওয়ার পরে যাতে আর নিচের দিকে এই রাউটারটা যেতে না পারে, সেক্ষেত্রে এটা ডিজাইন করা হয় সেই জন্য। তো এটা আমরা দেখবো ইনশাল্লাহ। দেখুন এখন যদি আমরা এটা রাউটার ছাপ দিই, এতটুকু যাওয়ার পর আর নিচের দিকে যাইবে না, গেল এতটুকু যাওয়ার পর আর যাইবে না। তো এটা অনেক সময় ডিজাইনের সময় এরকম দরকার হয় যে আমরা নিচের দিকে চাপ দিয়ে এটাকে এদিক সেদিক নেব, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা পরিমাণ চাপার পরে যাতে আর না যায়। তো এই একটা অপশন লাগে। তো এই একটা অপশনের পরে আরেকটা অপশন আছে, সেটাও আমরা দেখব। তো এখানে অনেক সময় এটা মেশিনটা চলার সময় ভাইব্রেশনের কারণে এটা উঁচা নিচা হয়ে যায়, সেক্ষেত্রে যাতে উঁচা নিচা হতে না পারে বা এটা উপরে বা নিচে যেতে না পারে, সেক্ষেত্রে আমরা এই ধরনের নাটগুলো আলাদা কোম্পানি থেকে দেওয়া থাকে। এখানে নাটটা হলো 12 নম্বর, আমরা সাধারণ নাট কেটে এখানে লাগাইছি। তো সেক্ষেত্রে এখানে অরিজিনাল নাটটা নাই আমাদের কাছে, এই জন্য এটা লাগাইছি। তাও কিন্তু আমাদের কাজটা 100% চলে যাবে। তো এটার উদ্দেশ্যটা বুঝতে পারছেন, যে নির্দিষ্ট পরিমাণ যাওয়ার পর আর নিচে না যেতে পারে। আবার আরেক ক্ষেত্রে এই ডিজাইনগুলোর ক্ষেত্রে কাজে লাগে, মনে করেন এই মাঝামাঝি অবস্থানে আমরা আটকে রাখবো, আটকে রাখার পর এই কাজটা করব, মনে করেন যেটুকু আছে এতটুকু রেখে আমরা কাজটা করতে হবে। তো নির্দিষ্ট একটা পর্যায়ে নিয়ে আমরা এটাকে লক করে দিতে হবে। তো লকের জন্য কিন্তু আলাদা নাট আছে, সেক্ষেত্রে নাটটা আমরা এখানে পাই নাই পুরনটার সাথে, সেক্ষেত্রে আমরা এখানে 14 নম্বর নাট নিছি। 14 নম্বর নাট কিন্তু এটাতে ঢুকতেছে না, এই জন্য আমরা 14 নম্বর নাটটাকে টপ কেটে গ্রাইন্ডিং দিয়ে টপ বানাইছি। টপ বানানোর পর এখন আমরা একবারে ফ্যাঁস কেটে ভিতরে ঢুকিয়ে দেবো। তো এটা যেহেতু অ্যালুমিনিয়ামের বডি, অনায়াসেই ফ্যাঁস কেটে যাবে। আর যদি লোহার বডি হয় তাহলে আপনারা এই সাধারণ নাটগুলোকে লোহার মতো লাল গরম করে লবণের পানিতে চুবিয়ে সেটা দিয়ে আবার কাটতে পারেন, এটা অনেক হার্ড হয়ে যাবে। তো ফ্যাঁসটা কীভাবে কাটতে আসছে সেটা দেখুন। যারা টপ চালাইয়া এই ধরনের ফ্যাঁস কাটছেন তারা অবশ্যই জানেন টপ না পাইলে কীভাবে যে নাট দিয়ে আপনি ফ্যাঁস কাটবেন ওই নাটটা এখানে লাগাতে পারবেন। তো এটা আস্তে আস্তে ধৈর্য নিয়ে ফ্যাঁসটা কাটতে হবে খুব সহজভাবে, যাতে ফ্যাঁস কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তো সোজাসুজিভাবে আমরা এটা করলাম, করার পর এখন আমরা যদি একটু দেখি আমাদের কাজটা হয় কি না। দেখুন এখন নিচের দিকে চাপ দেওয়াতে আর যাচ্ছে না, দেখুন অনেক চাপতেছে যাচ্ছে না। যখন একটু লুজ দিয়ে দেব তখন দেখুন এটা উঁচে বা ওচা নিচা করা যাবে,
আবার টাইট দিয়ে নির্দিষ্ট একটা পরিমাণে রেখে যদি আমরা টাইট দিয়ে দিই, এটার উপরে নিচে যাবে না। তো এই কাজগুলো এরকম কাজে লাগে যে নির্দিষ্ট একটা পরিমাণে আটকে রাখতে হবে, রাখার পর এটা আমরা করতে পারবো। এবং আবার কোনো কোনো ডিজাইনের ক্ষেত্রে যে আস্তে করে চাপ দেওয়ার পর যাতে নির্দিষ্ট পরিমাণ যাওয়ার পর আর না যাওয়া লাগে, সেটাও লাগে। এরকম দুইটা সেটিংয়ের জন্য দুইটা লক দুই দিকে দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে। এগুলো ছাড়া কিন্তু কাজ করা যাবে না, কখনোই না। এগুলো খুবই সেন্সিটিভ জিনিস। তো আমরা এই নাটটা খুলে আমরা এটাকে কেটে ফেলবো, কেটে যতটুকু অংশ দরকার ততটুকু রাখবো, বাকিটা ফেলে দেবো। তো আমরা দেখুন বাড়তি অংশটা কেটে ফেলে দিয়েছি, কেটে ফেলে দেওয়ার পর আমরা মেনটে রাখবো যাতে বাকি ফ্যাঁসটা নষ্ট না হয়ে যায়। তো এখানে এটা আমরা লাগিয়ে রাখবো। আশা করি বুঝতে পারছেন, আর যারা এগুলো ইউজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন, যারা একেবারে নতুন তাদের একটু কষ্ট হবে, স্বাভাবিক। আর আমাদের ইউটিউবে এই ধরনের যে পাওয়ার টুলসের A to Z ভিডিওগুলো দিচ্ছি, গ্যানিং ডিল, ডেমোলেশন হ্যামার, জ্যাক হ্যামার থেকে শুরু করে প্ল্যানার, রাউটার, জিক্সো, সার্কুলার, সব কিছু এই রাউটার সহ এই ধরনের ভিডিও পেতে আপনার কষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আমাদের সাথে থাকুন। তো আমরা বাকি চেকটা যদি করে দেখাই আপনাদেরকে, দেখুন এখন আমরা বাড়াতে পারবো। দেখুন আস্তে আস্তে এটা বাড়তেছে আবার কমতেছে, কমাইলে কমবে, বাড়াইলে বাড়বে। দেখুন এখানে এটা 8,000 থেকে 23,000 RPM পর্যন্ত হয়। এটা চাপ দিয়ে ধরলে আস্তে করে চালু হবে, সাথে সাথে চালু হবে না, সাথে সাথে চালু হলে কিন্তু ঝাঁকানি মারবে। তো এক্ষেত্রে আমরা খুব স্মুথভাবে এটা চালাইতে পারলাম। আর এটা কত এম্পিয়ার কারেন্ট নেয় সেটা যদি দেখি, দেখুন লো মানে একেবারে কমিয়ে চালাইলে 1.3 এম্পিয়ার কারেন্ট নিতেছে। আর যদি আমরা হাই স্পিডে চালাই, একবার বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পর দেখুন 6 নাম্বার দিছি, 6 নাম্বারেতে এখানে কারেন্ট নিতেছে 3.2 বা 2.9, খুব সুন্দরভাবে চলতেছে আর একেবারে স্মুথ। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আইডিয়া নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।